প্রিয়া, দিয়া, সুমি এবং লালি 4 বোন তাদের বাবা অমলবাবুর সঙ্গে বাস করে। প্রিয়ার গায়ের রং শ্যামলা প্রকৃতির হওয়ায় তার 3 সুন্দরী বোন তাকে সবসময় তার গায়ের রঙের জন্য ভীষণ পরিমাণে অপমান করত। 3 বোন সুন্দরী হওয়ার জন্য তাদের নিজেদের সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল। একদিন অমলবাবু তার বড় মেয়ে প্রিয়ার জন্য রতন নামে একটি ছেলের বিয়ে ঠিক করে। প্রিয়া মা, আমি তোর জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করেছি, কারণ তোদের মা মরে যাওয়ার পর তোদেরকে সৎপুত্র দান করা আমার কর্তব্য। তাই আমি বেঁচে থাকতে তোদেরকে আমি বিয়ে দিয়ে শান্তিতে মরতে চাই। এই বলে অমলবাবু তার 4 মেয়েকে রতনের ছবিটা দেখায়। রতনের গায়ের রং অত্যন্ত কালো হওয়ায় সুন্দরী ফর্সা 3 বোনের তাদের কালো জামাইবাবুকে একেবারেই পছন্দ হয় না। কিন্তু রতনের গায়ের কালো রং নিয়ে প্রিয়ার কোনো অসুবিধা থাকে না। সে রতনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। দিয়া, সুমি এবং লালি তাদের কালো জামাইবাবুর ফটো দেখে প্রিয়াকে খুবই খারাপ খারাপ কথা বলে। ইস, এই কেলটু লোকটাকে কেউ বিয়ে করে নাকি? দিদি, তোর পছন্দ বলিহারি যায়, আমার তো একেবারেই এই লোকটাকে পছন্দ হয়নি। ছি, কি বিচ্ছিরি! ইস, কালো ভূতের মতো দেখতে। উফ দিয়া দিদি, তুই পারিসও বটে। আমাদের প্রিয়া দিদিকে যেন খুব সুন্দর দেখতে, তুই এমন করে বলছিস। এখন যদি আমাদের 3 বোনের বিয়ে হতো তাহলে দেখতিস কত সুন্দর সুন্দর বিয়ের সম্বন্ধ আসতো। প্রিয়া দিদি কালো, তাই ওর বর কালোই হবে তো। ঈশ্বর সবকিছু মিলিয়েই দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার একেবারে কালো মানুষ পছন্দ নয়। ছি, এই লোকটার কেমন কালো ভূতের মতো গায়ের রং। আমার জন্য এরকম ছেলে দেখলে আমি তো 1 কলসি জলে ডুবে মরে যেতাম। 3 ফর্সা বোনের মুখে এমন খারাপ খারাপ কথা শুনে প্রিয়া এবং অমলবাবুর খুবই খারাপ লাগে। কিন্তু প্রিয়া এই অপমান শুনে চুপ করে থাকে না, সে প্রতিবাদে গর্জে ওঠে। তোরা 3 জনে 21 শতাব্দীতে দাঁড়িয়ে এরকম একটা কথা বিশ্বাস করিস যে ফর্সা সে সুন্দর আর কালো মানুষ বাদর হয়? ছি, তোদের দেখছি পড়াশোনা শিখিয়ে কোনো লাভ হয়নি। আমার তো তোদের কথা শুনেই ঘৃণা লাগছে। তুই যাই বল দিদি, সমাজ যতই এগিয়ে যাক না কেন, ছেলেরা কিন্তু এখনো ফর্সা মেয়ে বেশি পছন্দ করে। তাই আমাদের বিয়ের সময় দেখিস কেমন সুন্দর সুন্দর ছেলের সাথে আমাদের বিয়ে হয়। এই বলে 3 বোন তাদের ঘরে চলে যায়। এইভাবেই প্রায় কিছুদিন কাটে। প্রিয়া এবং রতনের বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসে। কিছুদিনের মধ্যে প্রিয়ার সঙ্গে রতনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। রতন পেশায় একজন স্কিনের ডাক্তার ছিল, কিন্তু তার 3 ফর্সাশালী কিছুতেই তাকে পছন্দ করত না। বিয়ের পর একদিন প্রিয়া তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে আসে। এই দেখো আমার প্রিয় শালীরা, আমি তোমার দিদি আর তোমাদের জন্য ভালো ভালো মিষ্টি আর অনেক রকমের ক্রিম বিস্কুট নিয়ে এসেছি। আমি জানি তোমরা মিষ্টি আর বিস্কুট খেতে পছন্দ করো, তাই আমি এত কিছু এনেছি। 3 ফর্সাশালী কিছুতেই তাদের জামাইবাবুর নিয়ে আসা কোনো খাবারই খেতে চায় না। কিরে, তোরা 3 জনে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? এত মিষ্টি আর বিস্কুট সামনে থাকতেও খাচ্ছিস না কেন রে? তোর জামাইবাবু কত কষ্ট করে কিনে নিয়ে এসেছে। ওফ, কখন থেকে একটা কালো কুকুর খুব ঘেউ ঘেউ করছে। ওদের মনে হয় খিদে পেয়েছে, এক্ষুনি ওকে খেতে দিয়ে ওর ঘেউ ঘেউটা চুপ করাতে হবে। হ্যাঁ, এই বিস্কুটগুলো ওই কেলটু কুকুরকেই বরঞ্চ খাইয়ে দিই। কুকুর বিস্কুট খেতে খুব পছন্দ করে। বিস্কুট খেতে পেলেও চুপ করে যাবে, আর না হলে চিৎকার করে করে কানের মাথা খেয়ে নেবে। হ্যাঁ চল, কালো ঘেউ কুত্তাটাকে আমরা 3 জন মিলে একসাথে খেতে দিয়ে আসি। এই বলে 3 বোন তাদের হাতে বিস্কুটের প্যাকেটগুলো তুলে নেয়। রতন ও প্রিয়া কিছুই বুঝে উঠতে পারে না। তারা 3 ফর্সা বোনের এমন ব্যবহার দেখে খুবই অবাক হয়। তোমরা কি যে বলছো কিছুই তো বুঝতে পারছি না। এখানে কালো কুকুর কোথা থেকে আসলো? কোথায়? আমরা তো কোনো কালো কুকুর দেখতে পাচ্ছি না, আর কোনো ঘেউ ঘেউ শব্দও তো শুনতে পাচ্ছি না। নিজের কালো জামাইবাবুর এমন কথা শুনে তার 3 শালী জোরে জোরে হেসে ওঠে। কেন, এই যে আমাদের সামনে একটা বড় কালো কুকুর দাঁড়িয়ে আছে, সেটা হলো গিয়ে তুমি। কেলোদা, তুমি কি করে ভাবলে যে তুমি আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসবে আর আমরা খেয়ে নেব? ছি, তোমার ওই কালো কুচকুচে হাতের নিয়ে আসা খাবার খেতে আমাদের বয়ে গেছে। নিজেকে কখনো আয়নায় দেখেছো? তোমাকে দেখলে আমাদের গা ঘিন ঘিন করে ওঠে। ছি, আমার তো তোমার কালো কুষ্টা হাত দেখলে বমি পেয়ে যাচ্ছে। তোমার নিয়ে আসা বিস্কুট আমরা তোমাকেই ছুড়ে দিচ্ছি, তুমি বরং বিস্কুটটা খেয়ে নাও। আ তো। এই বলে 3 ফর্সাশালী তাদের কালো জামাইবাবুর দিকে বিস্কুটের প্যাকেট খুলে বিস্কুট ছুড়ে দেয়। প্রিয়া এবং রতনের এমন ব্যবহার খুবই খারাপ লাগে। রতনের চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
প্রিয়া নিজের স্বামীর এমন অপমান কিছুতেই সহ্য করতে পারে না। সে রতনের চোখ থেকে জল মুছিয়ে দিয়ে বলে, তোদের তিনজনের এত বড় সাহস যে তোরা আমার স্বামীকে কালো কুকুরের সঙ্গে তুলনা করলি। আমার ইচ্ছা করছে থাপ্পড় মেরে তোদের দাঁতগুলো ফেলে দিই। আসলে তোদের কথা ভেবে এত খাবার নিয়ে আসাই আমাদের ভুল হয়েছে। আমি আর তোদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। উফ, তুমি চুপ করো। ওরা এরকম ভাবে বলতে চায়নি। তাছাড়া ওরা এখন অনেক ছোট, তো তাই ওদের মুখে যা এসেছে আমি বলে দিয়েছে। তুমি এখন এখান থেকে চলো, ওদের আর বকা দিও না। এই বলে রতন ও প্রিয়া সেখান থেকে চলে যায়। অমলবাবু তার 3 মেয়েকে বকাবকি করলেও তাদের কিছু যায় আসে না। প্রিয়া এবং রতন দিয়া, সুমি ও লালির সাথে কোনো রকম সম্পর্ক রাখে না। অন্যদিকে 3 বোন তাদের দিদি জামাইবাবুর কোনো খোঁজখবর নেওয়ারও প্রয়োজন মনে করে না। এমনকি তারা অমলবাবুকে প্রিয়া ও রতনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেয় না। এইভাবেই প্রায় 1 বছর কেটে যায়। দিয়ার সাথে দুবাইয়ে সেফ আর্যর ধুমধাম করে বিয়ে হয়ে যায়। সে আর্যর সঙ্গে দুবাইতে চলে যায়। সুমিও তার পছন্দের ছেলে রাজকে বিয়ে করে। লালি তার হায়ার এডুকেশন কমপ্লিট করার জন্য আমেরিকাতে চলে যায়। একদিন দিয়া তার 2 বোনকে কনফারেন্স কল করে। বাবা, তোরা 2 বোন দেখছি আমাকে আর আর্যকে একেবারে ভুলেই গেছিস। তোদের একটু আমাদের কথা মনে পড়ে না বল? মানছি তোরা যে যার মতো ভীষণ ব্যস্ত, তবু একটু তো আমাদের খোঁজ খবর নিতেই পারিস যে দিদি জামাইবাবু বেঁচে আছে নাকি মরে গেছে। আর বলিস না, আমি মরছি আমার জ্বালায়। কেন যে তখন বাবার অমতে গিয়ে এই ফর্সা সুন্দর রাজকে বিয়ে করতে গিয়েছিলাম। রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে ভীষণ গালাগালি করে, এমনকি আমাকে মারধর করে। আমার ভালো লাগে না। কথাই বলে না, যে দেখতে পলাশ ফুল কাজে নাহি লাগে, তাই হয়েছে অবস্থা। এই তোদের প্রিয়াদি আর রতন জামাইবাবুর সাথে কথা হয়? পাগল নাকি? ওই কালো জামাইবাবুর সাথে যোগাযোগ রাখতে আমাদের বয়েই গেছে। আমি নিজের পড়াশোনা নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত থাকি, আর আমার মনে হয় না যে দিয়া দিদিরও ওদের সাথে কোনো কথা হয়। সুমি দিদি, তোকে একটা কথা বলি, তুই বরং রাজাদার নামে একটা পুলিশ কেস করে দে। 3 বোনের কথা বলা হয়ে গেলে তারা ফোন রেখে দেয়। এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে। যে যার নিজের জীবন নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়ে। লালির পড়াশোনা শেষ হয়ে গেলে তার ফাইনাল এক্সাম চলে আসে, কিন্তু সে তার ফরেনার বন্ধুদের সাথে সবসময় পার্টি করায় তার কিছুতেই পড়াশোনা হয় না। তাই লালি পরীক্ষার দিন টুকলি রেডি করে নিয়ে যায়। লালির প্রফেসর তাকে টুকলি করতে দেখে ফেলে। ইউ স্পয়েলড গার্ল, তোমার টুকলি করতে লজ্জা করে না? সারা বছর কলেজের স্টাইল মেরে ফরেনারদের সাথে ঘুরে বেড়াও। শুধু সুন্দর হলেই হয় না লালি, মিনিমাম এডুকেশনটা থাকে দরকার। দেখো তোমার ফরেনার বন্ধুদের, সবাই মিলে মন দিয়ে এক্সাম দিচ্ছে, আর তুমি ব্ল্যাক ইন্ডিয়ান কোথাকার। প্রফেসরের এরকম কথা শুনে লালির ভীষণ পরিমাণে খারাপ লাগে। সে নিজেকে ফরেনার বন্ধুদের সামনে খুবই ছোট বলে মনে করে। তার পরীক্ষার খাতা বাতিল হয়ে যাওয়ায় সে কলেজ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। প্রায় কিছুদিন এভাবেই কাটে। দিয়া একদিন সংসারের কাজ করছে, সেই সময় রেস্টুরেন্টের ম্যানেজার অশোকবাবু তাকে ফোন করে। ম্যাডাম স্যার আজকে রেস্টুরেন্টে রান্না করছিলেন, আর সেই জন্যই তার জামা কাপড়ে আগুন লেগে যায়। তার সারা শরীর পুড়ে গেছে। ওনাকে আমরা টিউলিপ নার্সিং হোমে ভর্তি করেছি। আপনি এক্ষুনি চলে আসুন। আপনি কি বলছেনটা কি? আমি এক্ষুনি আসছি। দিয়া এই বলে কাঁদতে কাঁদতে টিউলিপ নার্সিং হোমে ছুটে যায়। সেখানে আর্যর চিকিৎসা শুরু হয়েছে দেখে দিয়া ডাক্তারের চেম্বারে তার সঙ্গে কথা বলতে ছুটে যায়। ডাক্তারের চেয়ারে দিয়া রতনকে বসে থাকতে দেখে খুবই অবাক হয়ে যায়। জামাইবাবু, তুমি এখানে কি করছো? তার মানে তুমি দুবাইয়ের নামকরা স্কিন স্পেশালিস্ট? দয়া করে তুমি আমার বরকে বাঁচিয়ে নাও। আমি তোমাকে অনেক অপমান করেছি, আমার খুব ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমার হাজবেন্ডকে সুস্থ করে দাও। দেখো বোন, তুমি এইভাবে কান্নাকাটি করো না। আমি ওর চিকিৎসা শুরু করে দিয়েছি, কিন্তু আমার যা মনে হচ্ছে ওকে প্লাস্টিক সার্জারি করে সুস্থ করতে হবে। কিন্তু ওর গায়ের রং আর আগের মতো ফর্সা হবে না, ওকে পোড়া গায়ের রং নিয়েই বাঁচতে হবে। সে যাই হোক, তুমি শুধু ওকে প্রাণে বাঁচিয়ে নাও। রতন আর্যর অপারেশন করে তাকে সুস্থ করে তোলে, কিন্তু তার গায়ের রং রতনের থেকেও আরো অনেক গুণ বেশি কালো হয়ে যায়। দিয়া মনে মনে নিজের ভুল বুঝতে পারে, তার চোখে জল চলে আসে। সে তার দিদি এবং জামাইবাবুর সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। প্রিয়া তার বোনকে দেখে অবাক হয়ে যায়। কি হলো দিয়া, এতদিন পর এখানে কি করতে এসেছিস? তোর আমাদের সাথে আবার কিসের দরকার পড়লো? আমার বর তো আর্যকে সুস্থ করে দিয়েছে। দিদি, আমাকে ক্ষমা করে দে। আমি তোদেরকে অনেক অপমান করেছি। জামাইবাবুর কালো গায়ের রঙের জন্য আমি অনেক বিরূপ মনোভাব পোষণ করেছি, যা আমার একেবারেই উচিত হয়নি।
এখন আমি নিজেই নিজের বরের কালো গায়ের রং সহ্য করতে পারছি না রে দিদি, আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। দিয়া এভাবে ক্ষমা চাওয়ায় তাদের মন গলে যায়। প্রিয়া ও রতন দিয়াকে ক্ষমা করে দেয়। অন্যদিকে রাজ সুমিকে প্রত্যেকদিন বেল্টের বাড়ি মেরে মেরে তার সারা শরীর রক্তাক্ত করে দেয়। সুমি আর কিছুতেই এই অত্যাচার সহ্য করতে পারে না। আমি একদিন আমার জামাইবাবুকে বলেছিলাম নিজেকে আয়নায় মুখ দেখতে, কিন্তু এখন আমি নিজেকেই আয়নায় দেখতে পারছি না। উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে। সুমি তার বরের অত্যাচার সহ্য করতে না পেরে নিজের বাপের বাড়িতে চলে আসে। অন্যদিকে লালি বিদেশ থেকে ফিরে আসে। তারা দিয়াকে ফোন করে সব ঘটনা জানালে দিয়া, আর্য, প্রিয়া এবং রতন দেশে ফিরে আসে। সুমি ও লালি তাদের দিদি জামাইবাবুকে দেখে খুবই খুশি হয়। তারা একে অপরের জীবনের দুঃখের কাহিনী বলে। তোদের জীবনে এত কিছু ঘটে গেছে আর তোরা আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি? আমি যতই তোদের উপর রাগ করে থাকি না কেন, তোদের দুঃখের দিনে তোদের পাশে থাকবো না তা আবার হতে পারে? সুমি, তুমি চিন্তা করো না, আমি রাজের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করব। আর লালি, তোমায় আমি হায়ার এডুকেশনের জন্য শহরের সব থেকে বড় কলেজে ভর্তি করে দেব। নিজের জামাইবাবুর এমন কথা শুনে তারা খুবই খুশি হয়। কি রে সুমি, লালি, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আমি তো দিদি জামাইবাবুর কাছে ক্ষমা চেয়েছি, এবার তোদের পালা। আমার কোনো বলার ভাষা নেই, আমার রূপের অহংকার ধুয়ে মুছে গেছে। আমাকে ক্ষমা করে দাও তোমরা প্লিজ। সত্যি আজকে বুঝলাম কালোই জগতের আলো। আমরা আমাদের জামাইবাবুকে পেয়ে সত্যিই গর্বিত। রতনদা, তুমি সত্যিই খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা আর আমার প্রশংসা করো না। তোমরা যদি ভালো থাকো তবেই তোমাদের দিদি সবচেয়ে বেশি ভালো থাকবে, বুঝেছো? রতন রাজের বিরুদ্ধে পুলিশের কাছে কেস করলে রাজ নিজের ভুল বুঝতে পারে। সে সুমির কাছে অনেক করে ক্ষমা চায়। সুমিও তাকে ক্ষমা করে দিয়ে রাজের সংসারে ফিরে যায়। অন্যদিকে রতন লালিকে শহরের সব থেকে বড় কলেজে ভর্তি করে দেয়। দিয়া তার বরের সঙ্গে দুবাইয়ে ফিরে যায়। তারা তিন বোন আর কখনোই নিজের জামাইবাবুকে কালো রঙের জন্য ছোট করে না। এভাবেই তিন ফর্সাশালী তাদের কালো জামাইবাবুকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়। মধুরিমা তার মা চন্দ্রিমা দেবীর সঙ্গে বাস করত। সে খুব ভালো রান্না করতে পারত। ছোটবেলা থেকেই তার রান্না করার প্রতি প্রবল ঝোঁক ছিল। তার ইচ্ছা ছিল বড় সেফ হওয়ার। অনেকের অনেক রকমের কাজ করতে ভালো লাগে, সেরকমই মধুরিমা রান্না করে আলাদাই আনন্দ পেত। সে প্রত্যেকদিন রান্নাঘরে ঢুকে কিছু না কিছু নতুন ইউনিক রেসিপি ট্রাই করত। শুধু তাই নয়, সে ফোন নিয়ে সারাদিন অনলাইনে নানান রকম রেসিপি ভিডিও দেখত। নতুন নতুন ইউনিক রেসিপি রান্না করার পদ্ধতি শেখার চেষ্টা করত। এমনই একদিন সে রান্নাঘরে অনলাইনে দেখে দেখে একটা নতুন রেসিপি ট্রাই করছিল। তার মধ্যে আলাদাই একটা প্রতিভা ছিল। সে যে কোনো জিনিস প্রথমবার রান্না করলেও সেই খাবার খুবই সুস্বাদু হতো। তার মধ্যে আরো একটা প্রতিভা ছিল, সে যে কোনো একটা আইটেমের রেসিপি দেখে সেটা থেকে আরো কয়েকটা নতুন রেসিপি তৈরি করতে পারত। মধুরিমা, কিরে কোথায় আছিস? কোথায় আবার থাকবি? নিশ্চয়ই রান্নাঘরে গিয়ে বসে আছে। এই মেয়েটা দিন রাত রান্না করে করে আমাকে ফকির করে দেবে। কিরে মধুরিমা, একবার এদিকে আয় তো বাবা। মধুরিমা হাতে করে একটা নতুন রেসিপি নিয়ে তার মায়ের সামনে এসে হাজির হয়। দেখো মা, আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করে ফেললাম। অনলাইনে কিভাবে ডিম সুন্দরী রান্না করা হয় সেটা দেখেছিলাম। আমি সেটা দেখে আমার স্টাইলে মটন সুন্দরী রান্না করে ফেলেছি। এবার খেয়ে বলো তো কেমন হয়েছে আমার নতুন রেসিপিটা। আমি জানি তোর হাতের রান্না খুবই ভালো হয়, খেয়ে বলার কিচ্ছু নেই। তোর হাতের রান্না খেয়ে আজ পর্যন্ত কেউ খারাপ বলতে পেরেছে? কিন্তু মা, আমাকে রান্না করে অনেক খাইয়েছিস তুই। এবার তোকে শ্বশুরবাড়ি যেতে হবে। শ্বশুরবাড়িতে গিয়ে তোর শ্বশুরবাড়ির সকলকে তোর হাতে সুন্দর সুন্দর রান্না খাওয়ানোর সময় চলে এসেছে। এটা শুনে মধুরিমা খুবই দুঃখিত হয়ে পড়ে। মানে, তুমি নিশ্চয়ই আমার বিয়ে দেওয়ার কথা বলছো? কিন্তু মা, তুমি তো জানো আমার একটা স্বপ্ন আছে। আমি একটা সেফ হতে চাই, আর যতদিন না আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি বিয়ে করব না। এটা শুনে তার মা খুবই রেগে যায়। তোর এই স্বপ্ন আমি কখনোই পূরণ করতে পারবো না। তোর বাবা নেই, তোকে নিয়ে আমার দিন রাত চিন্তা হয়। স্বপ্ন যখন দেখেছিলি তখন একটা ভালো কিছু বড় স্বপ্ন দেখতে পারিসনি? রান্না করতে তোর ভালো লাগে, তাই এবার শ্বশুর বাড়িতে গিয়ে দিন রাত রান্না করবি। এই ছেলেটার ফটো দিলাম, পছন্দ হলে বলিস, আর পছন্দ না হলেও কোনো ব্যাপার না। এই ছেলেটার সঙ্গেই আমি তোর বিয়ে দেব। এই বলে চন্দ্রিমা আকাশের ফটো মধুরিমার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়।
আকাশের ফটো দেখতে দেখতে মধুরিমা ভাবে, এবার আমাকে বিয়ে করতেই হবে, না হলে মা আমাকে ছাড়বে না। ছেলেটাকে তো দেখে ভালোই মনে হচ্ছে। বিয়ের আগে আমার স্বপ্ন পূরণ হয়নি, তবে বিয়ের পর আমি স্বপ্ন পূরণ করার চেষ্টা অবশ্যই করব। মধুরিমা এই ভেবে শেষ পর্যন্ত বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই আকাশ তার মা মেঘমালা দেবীর সঙ্গে মধুরিমাকে দেখতে আসে। মেঘমালা দেবী আধুনিক চিন্তাধারা থেকে লক্ষ্য কোষ দূরে থাকত। সে পুরানো আদিম যুগের গতানুগতিক চিন্তাধারায় বিশ্বাসী ছিল। মধুরিমা ছেলেপক্ষের জন্য খুব ভালো ভালো খাবার রান্না করে নিয়ে এসেছিল। আপনার মেয়েকে তো দেখতে খুবই ভালো, আর একে দেখেও মনে হচ্ছে যে খুবই সুশীল একটা মেয়ে, কিন্তু তবুও আপনার মেয়েকে আমি কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি যা ইচ্ছে জিজ্ঞাসা করতে পারেন। তোমার মধ্যে কি আজে বাজে কোনো অভ্যাস আছে? এই যে ধরো আজকালকার মেয়েরা যেমন নাচ গান করে, টিকটক ভিডিও করে, সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ভিডিও আপলোড করে, এরকম ধরনের কোনো অভ্যাস আছে কি তোমার, যেটা করতে তোমার খুব ভালো লাগে? না না দিদি, এটা আপনি কি বলছেন? আমার মেয়ে খুব সাদাসিধে। আমি আমার মেয়েকে সেরকম শিক্ষা দিইনি। এ তো সারাদিন বাড়িতেই। ক্ষমা করবেন, প্রশ্নটা কিন্তু আমি আপনার মেয়েকে করেছি, আপনাকে নয়, তাই উত্তরটা আপনার মেয়ের মুখ থেকেই শুনতে চাই। না, আমার মধ্যে এরকম কোনো অভ্যাস নেই। নাচ গান করতে, টিকটক করতে আমি ভালোবাসি না, তবে আমি রান্না করতে খুব ভালোবাসি। নতুন রেসিপি ট্রাই করে সকলকে নতুন রেসিপি খাইয়ে খুশি করতে আমার ভালো লাগে। তবে আমার একটা ইচ্ছা আছে যে। ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না। আমি ঠিক এরকমই একটা মেয়ে চেয়েছিলাম, একেবারে সাদাসিধে সুশীল একটা মেয়ে, যে আমার ঘর সংসার রান্নাঘর নিয়েই ব্যস্ত থাকবে। আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনি চাইলেই আমরা বিয়ের কথা পাকা করতে পারি। তারপর আবার কি, কিছুদিনের মধ্যেই মধুরিমার সঙ্গে আকাশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম দিন। মধুরিমা, আজকে আমাদের বিয়ে হয়েছে, আর এই বাড়িতে তোমার প্রথম দিন। আমি তোমার জন্য কোনো উপহার কিনতে পারিনি। আমি ভাবলাম তোমার কি পছন্দ না পছন্দ জেনে নিয়ে যদি কিছু কেনা যায় তাহলে খুবই ভালো হবে। আজকে তুমি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারো। আমি যা চাইবো তাই দেবে? আমার কোনো উপহার লাগবে না, আমি শুধু তোমার সাপোর্ট চাই। আসলে ছোটবেলা থেকে আমার সেফ হওয়ার খুবই ইচ্ছে ছিল। আমার বাবা বেঁচে থাকতে বাবা আমাকে বলেছিল বাবা নিশ্চয়ই আমার স্বপ্ন পূরণ করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার বাবা মারা যায়। আমার বাবা সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। আমি চাইবো আমার স্বামী সেই স্বপ্ন আমার পূরণ করুক। এটা শুনে আকাশ অবাক হয়ে যায়। এ কি বলছো তুমি মধুরিমা? তুমি তো আমার মাকে চেনোই। আমার মা পুরানো চিন্তাধারায় বিশ্বাসী। ঘরের বউ সেফ হয়ে রান্না বান্না করবে, এটা আমার মা কোনোদিনও মেনে নেবে না। তাহলে তুমি বললে কেন আমি যা চাইবো তুমি তাই দেবে? আমরা তো একবার চেষ্টা করে দেখতে পারি। পরের দিন সকালবেলা মধুরিমা তার পরিবারের জন্য খুবই সুস্বাদু নানান রকমের ইউনিক খাবার তৈরি করে। এত রকমের নতুন নতুন রান্না, আমি তো এই রান্না আগে কখনো চোখেও দেখিনি। সত্যি খাবারগুলো খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। মধুরিমা খুব ভালো রান্না করতে পারে। আর মা জানো, মধুরিমার ইচ্ছা অনেক বড় একটা শেফ হওয়ার। এত ভালো রান্না করতে পারে, আমরা একটু চেষ্টা করলেই মধুরিমা একদিন নিশ্চয়ই স্বপ্ন পূরণ করতে পারবে। এটা শুনে মেঘমালা দেবী খুবই রেগে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কালকে তোর বিয়ে হলো আর আজকে বউয়ের হয়ে কথা বলতে শিখে গেছিস? তুই ভাবলি কি করে আমার বাড়ির বৌমাকে আমি হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে রান্না করার অনুমতি দেব? আমার বাড়িতে এগুলো আমি কখনোই মেনে নিতে পারবো না। এই বলে মেঘমালা দেবী রাগ করে সেখান থেকে চলে যায়। মধুরিমার খুবই খারাপ লাগে। মুহূর্তের মধ্যেই সে হতাশ হয়ে পড়ে। সেও খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে উঠে চলে যায়। ঘরে গিয়ে সে তার সবচেয়ে কাছের বন্ধু তুলিকাকে ফোন করে। মধুরিমা তার সুখ দুঃখের সমস্ত ঘটনাই তার বন্ধু তুলিকার সঙ্গে শেয়ার করত। তুলিকা পরের দিন মধুরিমার সঙ্গে দেখা করতে আসে। তুলিকা, আমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। যে স্বপ্ন আমি বাপের বাড়িতে থেকে পূরণ করতে পারিনি, সেই স্বপ্ন শ্বশুর বাড়িতে এসে পূরণ করা আরো বেশি কঠিন। আমি বোধহয় এই জীবনে কখনোই সেফ হতে পারবো না। কে বলেছে পারবি না? ইচ্ছে থাকলে উপায় হয়। তুই যেমন অনলাইনে রেসিপি দেখে রান্না করতে পারিস, তেমনি তুই চাইলেই অনলাইনের মাধ্যমে সবার কাছে বড় সেফ হতে পারবি। কি বললি? আমি তোর কথা ঠিক বুঝলাম না রে। তুই তো এমনি এমনি সবসময় রান্না করিস। অফলাইনে রান্না না করে এবার থেকে তুই অনলাইনে রান্না করবি। তোর রান্নাঘরটা অনলাইন রান্নাঘরে পরিণত করতে হবে। নানান রকম নতুন নতুন রেসিপির ভিডিও তৈরি করে অনলাইনে আপলোড করবি। আর দেখ তারপর কি হয়। তুই চাইলে অনলাইনে খাবার ডেলিভারিও করতে পারিস, তবে প্রথম দিকে এটা করাটা একটু চাপের ব্যাপার হবে। আগে তুই সবার কাছে পরিচিত হয়ে ওঠ।
তোর প্রতিভা, তোর ট্যালেন্ট সবার কাছে তুলে ধর, তারপর দেখবি তোর স্বপ্ন তুই খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবি। তুলিকার কথা শুনে মধুরিমা খুবই খুশি হয়। তুই একদম ঠিক বলেছিস, এত ভালো বুদ্ধি আমার মাথায় যে আগে আসেনি কেন। সত্যি তোর কাছে সব সমস্যার সমাধান আছে। আমি অফলাইনে কোনো হোটেল রেস্টুরেন্টে সেফ হতে না পারলেও আমি আমার অনলাইন রান্নাঘরে সেফ তো হতেই পারি। মধুরিমা সেদিনই ইউটিউবে অনলাইন রান্নাঘর বলে চ্যানেল খুলে ফেলে। সে তার শাশুড়ি মা কিংবা তার স্বামীকে কিছু না জানিয়েই অনলাইনে লাইভে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। সে প্রত্যেকদিন নানান রকম নতুন নতুন রেসিপি রান্না করত এবং অনলাইনে সেই রেসিপিগুলির ভিডিও আপলোড করত। কয়েক মাসের মধ্যেই সে অনেক পরিচিতি লাভ করে ফেলে। তার ভিডিওতে অনেক অনেক লাইক, শেয়ার এবং ভিউজ আসতে শুরু হয়। ধীরে ধীরে তাদের পাড়াপড়শির কাছেও তার ভিডিও পৌঁছে যায়। একদিন মেঘমালা দেবীকে তাদের এক প্রতিবেশী বলে, কে গো দিদি, তোমার বাড়ির বৌমা আজকাল কি সব করে বেড়াচ্ছে? তোমার বৌমার কি খেয়ে দেয়ে কাজ নেই? দিনরাত অনলাইনে রান্না করে বেড়াচ্ছে। তুমি যে বলেছিলে তোমার বৌমা খুবই ভালো সুশীল একটা মেয়ে। তোমার কোথাও ভুল হচ্ছে। আমার বৌমা এমন কিছু করতেই পারবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা তাই, ঠিক আছে, দেখো তো তাহলে এটা কি লেখা আছে। মধুরিমার অনলাইন রান্নাঘর। দেখো, তোমার বৌমার ভিডিওগুলো চোখ দিয়ে দেখে নাও। মেঘমালা দেবী মধুরিমার অনলাইনে রান্নার ভিডিও দেখে খুবই রেগে যায় এবং সে বাড়িতে এসে বলে, বৌমা, তোমার সাহস কি করে হলো এরকম একটা নোংরা কাজ করার? তুমি আমাকে না জানিয়ে অনলাইনে রান্না করে বেড়াচ্ছ। কি দরকার ছিল তোমার এসব করার? আমি না আগেই বলেছিলাম যেসব মেয়েরা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আমার তাদের পছন্দ না। না, আমি কোনো নোংরা কাজ করিনি। আর আমি অন্যান্য মেয়েদের মতো নাচ গান করে ভিডিও আপলোড করছি না। আমি রান্না করে ভিডিও আপলোড করছি। আপনারা আমাকে সেফ হতে দেননি, কিন্তু অনলাইনে অনেকের কাছে আমি ভালো সেফ হতে পেরেছি। আপনারা যদি আমার স্বপ্ন পূরণে বাধা না দিতেন তাহলে আপনাদের থেকে লুকিয়ে আমাকে কিছুই করতে হতো না। এটা শুনে মেঘমালা দেবী খুবই রেগে যায় এবং সে তার বৌমার গালে একটা চড় মারে। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? তোমার ফোন কোথায়? ফোনটা দাও। তোমার ফোনটাই হচ্ছে যত নষ্টের গোড়া। আমিও দেখি তুমি ফোন ছাড়া অনলাইনে রান্না কিভাবে করো। এই বলে মেঘমালা দেবী মধুরিমার ফোন কেড়ে নিয়ে চলে যায়। মধুরিমা খুব কান্নাকাটি করতে থাকে। তাকে কাঁদতে দেখে আকাশেরও খুব খারাপ লাগে, কিন্তু আকাশ তার জন্য কিছু করতে পারে না। বেশ কয়েকদিন কেটে যায়। মধুরিমা এখন আর অনলাইনে রান্না করতে পারে না। হঠাৎ করে একদিন তাদের বাড়ির সামনে মধুরিমার অনেক ফ্যান ফলোয়ার্স এসে ভিড় করে, যারা মধুরিমাকে অনুসরণ করে রান্না শিখত এবং নানান রকমের খাবার রান্না করে নিজেদের পরিবারকে খুশি করত। শুধু তাই নয়, বাড়ির সামনে নিউজ রিপোর্টাররাও চলে আসে। মধুরিমা কেন আর অনলাইনে রান্না করছে না এই প্রশ্ন নিয়ে সবাই তোলপাড় শুরু করে। হ্যালো পুলিশ, আপনারা এখনই আমার বাড়ির সামনে চলে আসুন। লোকজন আমার বৌমার উপর আক্রমণ করতে এসেছে। মেঘমালা দেবী পুলিশকে ডেকে তার বাড়ির সামনে থেকে লোকজনের ভিড় সরিয়ে দেয়। শুধু তাই নয়, টিভিতে, নিউজে, খবরের কাগজে সব জায়গাতেই মধুরিমা ছবি দেওয়া হয় এবং তার প্রতিভার প্রশংসা করা হয়। এসব দেখে মেঘমালা দেবী খুবই অবাক হতো, কিন্তু তবুও সে তার সিদ্ধান্ত পাল্টাতে চায় না। একদিন তাদের বাড়িতে একটা অনেক বড় 5 স্টার হোটেলের মালিক আসে। আমি আপনার বৌমাকে আমার রেস্টুরেন্টে শেফ হিসেবে নিয়োগ করতে চাই। আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার বৌমা কত বেশি ট্যালেন্টেড। ওনার রান্নার সব ভিডিও আমি দেখেছি। রান্না করা কোনো ছোট কাজ নয়। আমি আপনার বৌমাকে মাসে মাসে অনেক টাকা স্যালারি দেব। স্যালারি? কত টাকা স্যালারি দেবেন? স্টার্টিং স্যালারি 50,000 টাকা, শুধুমাত্র আপনার বৌমার জন্য। কারণ এরকম একজন শেফের ভীষণ দরকার আমাদের। পরে ওনার স্যালারি আরো বেড়ে যাবে। কি 50,000 টাকা? ওরে বাবা, রান্না করেও কি এত টাকা পাওয়া যায়? আমার ছেলে তো মাত্র 20,000 টাকা স্যালারি পায়। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আপনি ধরে নিন, আমার বৌমাও রাজি। মেঘমালা দেবী অনেক চেষ্টা করেও মধুরিমার প্রতিভাকে আটকে রাখতে পারেনি। শেষ পর্যন্ত মধুরিমা বড় 5 স্টার হোটেলে সেফ হিসেবে নিযুক্ত হয়। সময়ের সঙ্গে সঙ্গে সে আরো বেশি নামডাক অর্জন করে ফেলে। এভাবেই মধুরিমার অনলাইন রান্নাঘর তাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করেছিল।